আজকে আসলাম বিমান কিনতে। বিমানটা কিনবো, এইটা নাকি পাশেরটা? হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আমাদের বাসার পাশের একটা মিউজিয়াম আছে, যেটাকে বিএএফ মিউজিয়াম যশোর নাম দেওয়া হয়েছে। এই মিউজিয়ামে এখানে আসতে মাত্র 5 মিনিট লাগলেও আমি কখনো ব্লগে বা আমার কোনো ভিডিওতে এটাকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করিনি। তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠে যে এইটাকে এক্সপ্লোর করতে হবে, যার কারণে আসলাম। এটা হচ্ছে বিএএফ মিউজিয়াম, আর আজকে আমরা ভেতরে যাব, যে দেখবো ভেতরে আসলে কি কি রাইড আছে, দেখার মতো কি কি আছে। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র যশোরের এই জায়গাটা সম্পর্কে শুনছেন, বা যারা কখনো রিয়েল ভাবে বিমানটাকে ছুঁয়ে দেখতে পারেন না, তাদের জন্য বাংলাদেশ এয়ারফোর্স এই সুযোগটা করে রাখছে। তো চলেন ভেতরে যাই আর দেখি ভেতরে কি কি আছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে সামরিক বাহিনীর জন্য 20 টাকা, আর বেসামরিক মানুষজনের জন্য হচ্ছে 40 টাকা। অনেকেই আছেন যারা টিকিটের দামটা মনে করেন যে হয়তো 100-200 বা 200-300 টাকা হচ্ছে টিকিটের দাম হইতে পারে। অ্যাকচুয়ালি সেরকম কোনো কিছুই না। এখানে টিকিটের দাম এত বেশি না, মানে এখানে ঢোকা যাবে না এরকম না। এখানে যে পরিমাণ ভিউ আর যেই পরিমাণের জিনিসপত্র দেখার মতো আছে, সেই অনুযায়ী আসলে এটা খুবই কম। যাই হোক, চলেন এখন ভেতরের দিকে বিমানগুলোর অবস্থা দেখে আসি বা ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাই। যেহেতু আমাদের বাসা হচ্ছে একদম এয়ারপোর্টের পাশে, আর এই বিমানটাকে আমরা ছোটবেলা থেকে PT6 নামে চিনি। ছোটবেলায় আমরা যখন শীতকালে বিশেষ করে আমরা যখন ঘুম থেকে ওঠার টাইম হইতো, তখন এইটার ভটভট ভটভট স্যালো মেশিনের মতো আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর এইখানেরই স্কুলে যাতায়াতের সময় বা আদার্স যে কোনো টাইমে এই বিমানটাই এত পরিমাণ ট্রেনিং অবস্থায় দেখছি যে আমরা এটাকে চিনি আর কি, বা আমাদের এই কলোনি পাড়ার মানুষজন এই বিমানটাকে খুব কাছ থেকেই চেনে। এটা আসলেই মনে হবে যে এটা হচ্ছে এই যে পানি তোলার যে স্যালো মেশিনটা আছে, এটার ইঞ্জিনটা অনেকটা ওই রকম। তো এই যে বিমানটা দেখতেছেন, এটা কিন্তু কাঠ বা বাঁশ দিয়ে বানায় রাখার জন্য না, এটা কখনো না কখনো ব্যবহার হয়েছে। কোনো না কোনো কারণে এটা ব্যবহার শেষ হওয়ার পরে, বা বিমানের একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে, মেয়াদ থাকে, সেই জন্য বিমানগুলো এখানে রেখে দেয়া। এরকম আরো প্রচুর বিমান আছে এই সিরিয়ালে, আমরা এক এক করে প্রত্যেকটাতে যাব। তবে এই বিমানটা সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে ছোটবেলার স্মৃতি জড়ানো একটা বিমান। যে বিমানটা আসলে আমরা নামটা জানি এইটাই, যে PT6। এটার ককপিটে ওঠা যায়, কিন্তু যেহেতু কোনো মানুষ নাই, আমরা ককপিটে যাচ্ছি না। আমরা এখন যুদ্ধ বিমানটার এখানে যাব, যেটাকে আমরা ছোটবেলা থেকে যুদ্ধ বিমান হিসাবে চিনি। তো চলেন যুদ্ধ বিমানের ককপিটে উঠি, আর ককপিটে ওঠার পরে এই ককপিটের অবস্থাকে আমরা দেখবো। কারণ হচ্ছে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটার ককপিটটা আসলে অরিজিনাল কিনা। এই প্রথম কোন বিমান যেটাতে ওঠার জন্য এত সহজে আমরা টিকিট কাটতে পারলাম, কোনো অনলাইন চার্জের দরকার নেই। এইখানেই লোক আছে, আর ককপিটে উঠতে পারতেছি ডাইরেক্ট, বুঝছেন? আসেন। অ্যাকচুয়ালি এই বিমানের এই জায়গাটাতে হচ্ছে যে লোকটা বিমানটা চালাবে, যে পাইলট বিমানটা চালাবে, সেই একাই শুধুমাত্র এই বিমানটাতে বসতে পারবে। আর বসার পরে এই যে দেখতেছেন সরঞ্জামগুলো, এগুলো কখনো না কখনো ইউজ হয়েছে। এটাকে খুব সম্ভবত ব্ল্যাক বক্স বা এরকম কিছু একটা বলে, মানে ইউটিউব থেকে বিভিন্ন সময় যা দেখা হয়েছে সেটার আদলে বলতেছি। এটাতে এখন একটু উঠে দেখি না, দেখি উঠবো, খুলেই উঠি। কারণ হচ্ছে যেহেতু প্রচুর মানুষ ওঠে, সো নোংরা না করি। ছোটবেলায় আব্বু আম্মু অনেকবার পাইলট হতে বলছিল, কিন্তু এত ছোট একটা জায়গাতে আসলে কমফোর্টেবল ভাবে ড্রাইভ করতে পারবো না বিধায় পাইলটটা হই নাই আর কি। যাই হোক, মনে শান্তনা। এটা হচ্ছে স্টিয়ারিংটা, যেটা হচ্ছে বিমানের মূল পার্ট হিসাবে কাজ করে। কোথায় যাবে না যাবে কি করবে। ও, এখানে একটা ব্রেকও লাগায় রাখছে। এগুলা কি? যাই হোক, এত কিছু মনে রাখা সম্ভব না।
তবে দেখি আমি আর একটু দেখাই। এইখানে প্রচুর মিটার আছে, বিভিন্ন জিনিস সম্পর্কে বোঝার জন্য মিটারগুলো ব্যবহার করা হয়েছে। এটা খুব সম্ভবত একটা সময় রাডার ছিল। সব হচ্ছে ম্যানুয়াল ফাংশন, কারণ এটা অনেক পুরনো একটা বিমান, যদিও এই বিমানগুলোর কোনো ইতিহাস লেখা নেই, তো এই জন্যই। বাকিটা কিন্তু একেবারে মানে ইয়ের মতো, গাড়ির মতোই। এই যে এইগুলো যে দেখতেছেন, এই ফাংশনাল জিনিসপত্রগুলো কিন্তু গাড়ির মতো। হ্যাঁ, আমার কাছে একটু সাইকেল সাইকেল ফিল হচ্ছে। এই যে অনেক সুইচ, চারপাশেই শুধু সুইচ আর সুইচ। আমার কাছে মনে হচ্ছে আমি একটা সুইচের গোডাউনের মধ্যে বসে পড়ছি ভুল করে। এইখান থেকে চারপাশের ভিউটাও সুন্দর। এখানে প্রচুর মানুষ ছবি তুলতে আসতে পারে, বা এখানে যারা আছে তারা সবাই ছবি তোলে এখানে বসে বসে। বাসার পাশে এয়ারপোর্ট হওয়ায় আমাদের খেলাধুলার অংশই ছিল বিমান, বা বিমানের কি হইতে পারে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে। তো ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে, যখন এই যে এই PT6 বিমানগুলো আকাশে উঠতো, তখন আমরা বন্ধুরা মিলে প্ল্যান করতাম যে এই PT6 বিমানের কোথাও একটা বড় রকমের চম্বুক আছে, যে চম্বুকের কারণে তারা হচ্ছে আকাশে ওড়ে, আর এই চম্বুকটাই আসলে চুরি করতে হবে। আমার ক্লাসমেট বা আমার এলাকার বন্ধু বান্ধব যারা আছে, বিশেষ করে ইউসুফ, টিপু, তারপরে হচ্ছে মাঝার, ওরা জানে যে এই বিমানের চম্বুক চুরির জন্য আমরা কত রকমের প্রস্তুতি নিছি। আর এখন বাসার সামনেই এই বিমানগুলো পড়ে আছে, কিন্তু কখনো দেখা হলো না যে এই চম্বুক আসলে কোথায় আছে, বা আদৌ এই চম্বুকটা আছে কিনা। এই বিমানটার নাম হচ্ছে T-33। এই বিমানটা হচ্ছে প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এই বিমানের মাধ্যমেই প্রশিক্ষণ নিয়ে তারপর যুদ্ধ বিমান চালাইতে হয় সেই আমলে, যখন আমি 1971 সালের কথা বলতেছি। আর 1971 সালের 20 আগস্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান থেকে এই বিমানটাকে নিয়ে বাংলাদেশে যুদ্ধ করার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ভারতের ঠিক কাছাকাছি আসার পরে, সিন্ধু প্রদেশের কাছাকাছি এসে উনি বিমানটাকে নিয়ন্ত্রণ হারিয়ে মানে ওইখানেই মৃত্যুবরণ করেন। আসলে উনি তখন তারপরে আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু তারপরেও যেহেতু তার এই বীরত্ব আর এই সাহসিকতার কারণে তাকে বাংলাদেশ সরকার এবং পরবর্তীতে আমরা তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করি। আসলে বিমানটার কাছে আসার পরে একটা অন্যরকম ফিলিং কাজ করতেছিল, কারণ 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, তখন শুধু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান না, এরকম অনেক মানুষ আছে যারা তাদের সমস্ত কিছু দিয়ে, তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আর সেটারই একটা স্মৃতিময় জিনিস হচ্ছে এই বিমানটার বিভিন্ন জায়গা দেখলেই বোঝা যাচ্ছে যে ওই সময় যে এটা বিধ্বস্ত হয়েছিল, সেটার পরবর্তীতে আবার রিপেয়ার করা হয়েছে, যদিও তারপর আর চালানো হয় নাই, বাট রিপেয়ার করে ওটাকে সংরক্ষণ করা হয়েছে। এই যুদ্ধ বিমানটা 1976 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এটাকে নাম দেয়া হয়েছে হচ্ছে মিগ
19 বাংলাদেশের চায়না সংস্করণের বিমান এইটাই প্রথম আসে। এটা বিশ্বের বহুল উৎপাদিত একটা সুপারসনিক যুদ্ধ বিমান, যেটা প্রায় 1200 কিলোমিটার দূরবর্তী লক্ষ্য স্থানে আঘাত করতে পারে। এই যুদ্ধ বিমানটা বাংলাদেশে 1998 সালে শেষ ব্যবহার করা হয়েছিল। এই বিমানটার নাম হচ্ছে T-37 এয়ারক্রাফট। এটা 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি একটা বিমান। 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। 1996 সালের থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছে। এই পার্কের বিমানের পাশাপাশি সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে এটা। আমাকে একটু আগে বলতেছিল, আচ্ছা জাপানে না, জাপানের ফুল গাছগুলো এইখানে আছে। প্লাস হচ্ছে এখানে প্রচুর বসার জায়গা ভেতরে ভেতরে, যেটা আরো বেশি মজা লাগবে। আর বিশেষ করে এই রাইডটা, ছোটবেলায় নাগরদোলা খুব ভয় পাইতাম, কিন্তু এটা এত স্লো চলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু অনেক সুন্দর। যাওয়া লাগতো স্কুলে, বিমান বাহিনীতে পড়তো। আপনারা সবসময় ট্রেন দেখছেন যেরকম, বিমান জাদুঘরের ট্রেনটাও বিমানের মতোই। যে দেখেন, এই যে বিমানের মতোই মাথা, আর এখানে সব বাচ্চারা ভিতরে উঠছে আর কি। আর এই যে দেখেন, পুরো বিমানের মতোই, বিমানের লেজটা যেরকম এটাও সেরকম, একদম ঠিক একটা বিমান গেল আমার সামনে দিয়ে, এরকম একটা ফিল আর কি। এই ছিল বিএফ মিউজিয়ামের ভেতরের অংশ। আসলে এখানে আরো অনেক বেশি এলিমেন্টস আছে, অনেক বেশি বিমান এখানে রাখা আছে। সব বিমান ধরে ধরে আসলে বলা সম্ভব না, আর এত বেশি ইনফরমেশন দিলে এটা তো ওনাদের যেহেতু সিক্রেট ইনফরমেশনও থাকতে পারে, তো আসলে আমি এই জন্য আর বেশি ইনফরমেশন দিচ্ছি না। আপনাদের সবার আমন্ত্রণ রইল, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা দক্ষিণবঙ্গে এই বিমান জাদুঘরের মতো আর কোনো বিমান জাদুঘর নেই আমার জানা মতে। সো আপনারা চলে আসতে পারেন। এটার জন্য এখানে আসা খুবই সহজ। আপনি যদি যশোর শহরের যে কোনো জায়গা থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, যশোর দরাটানা থেকে আপনি যদি বলেন যে রানওয়ের মাথায় আসবো, তো রানওয়ের মাথাতে আসলে রানওয়ের মাথার সাথেই এই বিএএফ মিউজিয়ামটা পাবেন। এবং এত অল্প টাকায় এত সুন্দর এবং এত এন্টারটেইনিং একটা জায়গা আপনি আমার মনে হয় পাবেন না। কারণ অন্যান্য পার্কগুলোতে যা থাকে তার থেকে এখানে অনেক ডিফারেন্ট জিনিসপত্র অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। সো আই হোপ আপনারা বেশি বেশি আসবেন। তবে যদি শান্তিমতো ঘুরতে আসতে চান তাহলে শুক্রবার
যে কোনো সরকারি ছুটির দিন এবং ঈদ, পহেলা বৈশাখ এই ধরনের ফেস্টিভ ছাড়া আসবেন। যেমন আজকে আপনারা দেখছেন অনেক ফাঁকা, এই ফাঁকাটা সম্ভব হচ্ছে যে কোনো ছুটির দিন বাদে। শুক্রবারও আপনি এখানে পা ফেলার জায়গা পাবেন না, প্লাস যে কোনো সরকারি ছুটির দিনে এখানে পা ফেলার জায়গা পাবেন না। সো আজকে এই পর্যন্তই। বাসার সামনে থেকে কেমন লাগলো এই পুরো ব্লগ জানাবেন কমেন্ট করে। আর যদি এইটার সম্পর্কে আর কোনো ইনফরমেশন জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।